আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয়টা হচ্ছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে কমিটির প্রয়োজন আছে কি? এই বিষয়টা আলোচনা করার জন্য আমার সামনে কিন্তু একটি রিপোর্ট রয়েছে দৈনিক আমাদের বার্তা পত্রিকার। এটা লিখেছেন অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। ওনার পরিচয়টা একটু দিয়ে নেই যে উনি হচ্ছে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার। বর্তমানে তিনি দৈনিক শিক্ষার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ওনার এই রিপোর্টটাকে সমন্বয় করেই আমি বলার চেষ্টা করব। আর এই ম্যানেজিং কমিটি যদি স্কুলে না থাকে তাহলে পরবর্তীতে মানে কী উপায়ে আসলে স্কুলটা পরিচালনা হতে পারে, এই বিষয়টাতে সামগ্রিক কিছু আলোচনা করব। প্রথমে আমার কিছু কথাবার্তা বলে নেই যে আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসছি যে ম্যানেজিং কমিটির যে নির্বাচনটা হয় সেটাতে অনেক টাকা পয়সা খরচ করা হয়, যেভাবে স্থানীয় পর্যায়ে মেম্বার বা চেয়ারম্যান নির্বাচন হয়। তো আমরা একটা বিষয় চিন্তা করতাম যে এখানে জাস্ট একটা দায়িত্ব পালন করবে, কিন্তু তারা এত বেশি টাকা কেন খরচ করে এই কমিটিতে দাঁড়াচ্ছে এবং নির্বাচনের জন্য ফাইট করছে। এটা পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে এখানে ঝামেলা আছে। ডাল মে কুচ কালা হ্যাঁ, কাবাব মে হাড্ডি হ্যাঁ। যাই হোক, তো এইখানে যেতে পারলে অনেক ফায়দা লুটা যায়, টাকা পয়সার একটা বিষয় আছে। এখানে আপনাকে বুঝতে হবে যে তারা যেখানে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভালোর জন্য কিন্তু তারা কাজ করছে না বা কাজ করেও না। তারা নিজস্ব কিছু সুবিধা নেওয়ার জন্য শিক্ষকদের উপর জোর জবরদস্তি করে। তো এতে করে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের উপর একটা খারাপ প্রভাব পড়ে, শিক্ষার মান কিন্তু এখানে কমে যায়। শিক্ষকরা তাদের মানে পড়ানোর মনোভাবটা হারিয়ে ফেলে। শিক্ষার্থীরাও ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে না, মানে টিচারদের কাছ থেকে পড়াশোনা পায় না। এতে করে দেখা যায় স্কুলটা পিছিয়ে পড়ে। মানে সামগ্রিকভাবে যদি আপনি বাংলাদেশে সবখানে এরকম সিস্টেম যে কমিটিরা কিন্তু এই যে এটার জন্যই কিন্তু আসলে স্কুলের এই কমিটিতে নির্বাচন করে আর কি, কমিটি নির্বাচন করে। তাহলে আপনারা বলতে পারেন যে কমিটির প্রয়োজনীয়তা কেন আসছিল। তো প্রথম অবস্থায় আপনি আরও 10-15 বছর বা 20 বছর আগের কথা চিন্তা করেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে হইতে গেলে একটা কমিটি করা হইতো, যে একজনে জমিদান করবে, আরেকজনে আরেকটা দায়িত্ব পালন করবে, এইভাবে কয়েকজনের মধ্যে কিছু দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হতো। তারপর প্রতিষ্ঠানটা দাঁড় করানো হতো। প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে বেতন দেওয়ার জন্য বা অন্যান্য খরচাদি, যেমন বেঞ্চ বানানো, বোর্ড বানানো, এই যে ব্ল্যাকবোর্ড যেটা আর কি, এবং অন্যান্য যত খরচ আছে এই খরচগুলো চালানোর জন্য একটা কমিটির প্রয়োজন হতো। তো এই কমিটিরাই তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড ক্রিয়েট করে শিক্ষকদেরকে বেতন দিত এবং স্কুলটা চালাইতো। তো সরকার কিন্তু এখানে তদারকি করতো না, সরকারি মানে কোনো সুবিধা এখানে আসতো না। তো এই জন্য আসলে কমিটির প্রয়োজন ছিল আর কি। কিন্তু বর্তমানে দেখেন সব স্কুলগুলোই কিন্তু আসলে এমপিওভুক্ত, সরকার এখানে মানে সরকারিভাবে এটা পরিচালনা হয় বা সরকার থেকেই টিচারদেরকে বেতন দেওয়া হয়। তো আমি একটু এই প্রতিবেদনটা এটার থেকে আরও কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি এবং এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। তো প্রতিবেদনের শুরুর দিকে আছে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের কাছ থেকে টাকা নিয়ে কমিটি ছাড়া পরিচালিত হতে পারলে বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো কেন পরিচালিত হতে পারবে না, এখানে কমিটির প্রয়োজন আছে কি? তিনি এই কথাগুলোই লিখেছেন এখানে। তারপরে লিখেছেন যে বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা আর্থিক বিষয়গুলো তদারকি করে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। ফায়দা লুটার জন্য এসে শিক্ষকদের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ বাঁধানোর লোকের প্রয়োজনীয়তা শিক্ষা প্রতিষ্ঠানে নেই। এটা কিন্তু আসলে সত্য কথা। এগুলো আমরা দেখেছি, টিচারদের উপর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হয়। যে মনে করেন যে সিট নাই স্কুলে, তবু এসে প্রেশার করবে যে না, আমার 2 জন আছে স্টুডেন্ট, আপনাদেরকে ভর্তি করতেই হবে। তো কি করার থাকে, টিচাররা তো আসলে বন্দি থাকে কমিটির হাতে। তো তিনি এখানে যেহেতু তিনি খুলনা থেকে পড়াশোনা করছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনি কাজ করেছে, তো এখানে লিখছে যে কবি নজরুল সরকারি কলেজ, খুলনা বিএল কলেজ সহ সারা দেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে চলছে সে একই নিয়মে প্রতিষ্ঠানগুলো চলতে পারে, কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি দায়িত্বপ্রাপ্তদের আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে। এটা কিন্তু আসলে সত্য কথা। এখানে টাকা দিয়ে নির্বাচন করা হয়, অনেক টাকা খরচ করা হয়, তাদের একটাই টার্গেট থাকে, আমি যেটা প্রথমে বললাম যে টাকা। তারপরে লিখছে যে আমি যেটা বললাম আর কি, যে আসলে কমিটির প্রথাটা শুরু হয়েছিল কবে থেকে বলতে এটা আসলে কিভাবে শুরু হয়েছিল,
যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠায় জমি, শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য যত খরচ আছে এগুলো নিশ্চিত করার জন্য আসলে দানশীলরা কী করতো, একটা প্রতিষ্ঠান বানানোর ক্ষেত্রে কমিটি তৈরি করতো পরিচালনার জন্য। এই জন্যই আসলে এই কমিটিটার যে প্রয়োজনীয়তা ছিল, কিন্তু বর্তমানে এটা কিন্তু প্রয়োজনীয়তা নাই। তারপর তিনি লিখছে, এক শ্রেণীর আমলা এবং রাজনীতিকদের প্রভাব নিশ্চিতকরণের ক্ষেত্র হিসেবে এই কমিটি ব্যবহার করা হচ্ছে। কমিটির সভাপতির হাতে শিক্ষকরা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে। এটা কিন্তু আমরা বিভিন্ন পত্রিকাতে দেখেছি যে ম্যানেজিং কমিটির সদস্যদের হাতে শিক্ষক লাঞ্ছিত হয়েছে। তো এটা ক্ষমতাসীন যারা ছিল তখনকার সময় এটা তারা খুবই বাজে নিয়ম ছিল। তারপরে তিনি আরও কথা লিখেছেন, এখানে আমি চুম্বক অংশগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যে এক সময় বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা সরকারের কাছ থেকে কোনো বেতন পেতেন না। পরবর্তী সময়ে এমপিও প্রথা চালুর মাধ্যমে কোষাগার থেকে বেতন ভাতা পাওয়া শুরু করেন। তো একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিউশন ফি সহ অন্যান্য খাতের আয় দিয়েও তাদের বেতন ভাতা নেওয়া অব্যাহত থাকে। তবে সব প্রতিষ্ঠানের আয় সমান হয় না। প্রতিষ্ঠানের আয় কোষাগারে জমা দেওয়ার শর্তে 2006 খ্রিস্টাব্দে আগস্ট মাস থেকে সরকার কোষাগার থেকে মূল বেতন স্কেলের শতভাগ দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু পরিচালনা কমিটি ও অন্যান্য কতিপয় মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষা প্রতিষ্ঠান সমিতির কতিপয় শিক্ষক নেতার বিরোধিতায় প্রতিষ্ঠানের আয় কোষাগারে জমা বিধান বাস্তবায়ন করতে পারেনি সরকার। পরে ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার শতভাগ বেতন ভাতা কোষাগার থেকে দেওয়া শুরু করে। তবে বেসরকারি রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলো এই ঘোষণা ও বেতন ভাতার সুবিধার আওতায় আসেনি। 2013 সালে আবার যত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল সবগুলো কিন্তু সরকারিকরণ করা হয়েছিল। শুধু বেতন ভাতাই নয়, মাধ্যমিক ও তদূর্ধ্ব প্রতিষ্ঠানের সব ধরনের খরচই বহন করে সরকার। শিক্ষার্থীদের পাঠ্য বই থেকে শুরু করে প্রতিষ্ঠানের টেবিল, চেয়ার, নতুন ভবন তৈরি, শিক্ষা উপকরণ, ভবন সংস্করণ, তারপর শিক্ষকদের প্রশিক্ষণের খরচ সবই বহন করে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দের বড় অংশই ব্যয় হয় এসব খাতে। অথচ এই প্রতিষ্ঠানগুলোতে অযাচিত খবরদারির দায়িত্ব পরিচালনা কমিটির। সরকারি অর্থে প্রতিষ্ঠানের সবকিছু চললেও সরকারের হাতে প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। এখানে যে কথাগুলো, যে সব কিন্তু এখন সরকার বহন করছে, তাহলে কেন এই কমিটি লাগবে বা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কি প্রয়োজন আছে? তারপরে লিখেছে, সরকারি অর্থে প্রতিষ্ঠানে সবকিছু চললেও সরকারের হাতে প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। শিক্ষকরা বলেছেন, যখন সরকার পুরো বেতন ভাতা দিত না তখন শিক্ষকদের বেতনের টাকা সংগ্রহ করে দেওয়ার জন্য কমিটির দরকার ছিল, যেটা আমি আগে বলেছি। চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র কিনে দিতে হতো। তবে এখন আর এর দরকার কি? বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের কমিটির কোনো প্রয়োজন নেই। শিক্ষা মন্ত্রণালয়ের এসব প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা আছে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কারণে শিক্ষা প্রতিষ্ঠানকে নানা ঝামেলা পোহাতে হচ্ছে। তাই সময় এসেছে নতুন করে ভাবার। যেহেতু আমাদের নতুন গভর্নমেন্ট আসছে এবং এটা আমার বিশ্বাস বা আমাদের সকলের বিশ্বাস যে বাংলাদেশ নতুনভাবে আবির্ভূত হয়েছে, শিক্ষার উন্নয়নে তারা অবশ্যই কাজ করবে। তো এখানে যেটা বলতেছিলাম, যে এখন আর কিন্তু এই গভর্নিং বডি বা কমিটির প্রয়োজন নাই। শিক্ষকরাই কিন্তু এই স্কুল পরিচালনার ক্ষেত্রে বার্ষিক লেনদেন বা যাই থাকুক, তারাই কিন্তু এটা করতে সক্ষম। শিক্ষা মন্ত্রণালয় এইসব প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা রাখে। আর যদি মনে হয় যে বেশি লোকজন দরকার, তাহলে 1-2 জন টিচারকে নিয়োগ দেওয়া যেতে পারে স্কুলে, যারা কিনা এই বিষয়গুলা তদারকি করবে। পরিশেষে বলতে চাই, বর্তমানে এইগুলার আর প্রয়োজন নাই কমিটি বা গভর্নিং বডির। তো বর্তমান সময়ে ম্যানেজিং কমিটির বিষয়টা সময় উপযোগী মনে করে আমি আসলে ভিডিওটা করেছি। টিচাররা যেন কারো হাতে জিম্মি না থাকে, টিচাররা যেন তাদের মন মতো পাঠদান করতে পারে, তারা স্বাধীনভাবে যেন পড়াইতে পারে। তো আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টে জানাইতে পারেন। আর আপনি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ।